Hello friends, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 অর্থাৎ যারা 10-এ উঠেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও শুরু করার আগে আমি বলবো সামনে কিন্তু মাধ্যমিকরা তো চলেই যাচ্ছে, কিন্তু তোমরা 10-এ উঠেছো, তোমরা কিন্তু কি করছো না এখনো সময়টাকে অতিবাহিত করছো। তাই আমি বলবো কিন্তু বছর কিন্তু আমরা শেষ করে ফেলবো আজকেই কিন্তু বছর শেষ করে ফেলবো, কিন্তু কালকে আবার নতুন বছরে পড়বো। তাই বলে কি আমাদের পড়াশোনাটাকে কমিয়ে রাখবো? না, পড়াশোনাটাকে কিছুতেই কমিয়ে রাখা যাবে না। কেননা আমরা 10-এ উঠেই আমাদের প্রথম যে সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে 9 থেকে কিছুটা আলাদা হলেও কিন্তু 10 আলাদা। তাই আমি বলবো 9 যা পড়েছো তো পড়েছোই, অনেক কিছুই শিখেছো, অনেক কিছুই জেনেছো। আমি বলবো না যে তোমরা জানোনি, তোমরা শেখোনি, সব শিখেছো। শেখার পরেও কিন্তু দেখবা এই যে ইংরাজি ভীতি অর্থাৎ ইংলিশ ভীতি কিন্তু আমাদের পিছু ছাড়ে না। এই ইংলিশ ভীতি কিন্তু আমাদের এইচএস পর্যন্ত আমাদের সাথে ছায়ার মতো লেগে থাকবে। তাই আমি বলবো যে এই ইংলিশ সাবজেক্টটাকে কিন্তু কোনো অবস্থাতেই নেগলেক্ট করা যাবে না। নেগলেক্ট যদি করো তাহলে কিন্তু সমস্যায় তোমরাই ভুগবে। অর্থাৎ যে সমস্যাটা কিন্তু এইচএস পর্যন্ত তোমাদের সাথে থাকবে, অর্থাৎ এই সমস্যা যাতে দূর করা যায়, অর্থাৎ চিরতরে দূর করা যায়, সেটাই কিন্তু আজকে করে দেখাবো। কিন্তু আজকে প্রথম পার্ট খুব বেশি আলোচনা না হলেও তোমাদের একটা প্রাথমিক ধারণা কিন্তু আমি দিয়েই দেবো। অর্থাৎ টেন্স নিয়ে তোমাদের সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ আমাদের এই 10-এ উঠেই কিন্তু আমাদের টেন্সের সমস্যা কিন্তু লেগেই থাকছে বা থাকবে। দেখো এই 10-এ উঠে এই যে টেন্সের যে সমস্যা এটা কিন্তু প্রথমেই রয়েছে, অর্থাৎ আমাদের টেন্স সম্পর্কে জানতেই হবে। দেখো টেন্স সম্পর্কে তোমরা অনেক কিছু জেনেছো, অনেক কিছু জানার পরেও দেখো মনে হচ্ছে না যে এখানে কিন্তু আরও কিছু জানার বিষয় আছে, আরও কিছু জিজ্ঞাসা বিষয় আছে, অর্থাৎ যেগুলো নাকি না পড়লে না জানলে কিন্তু আমাদের এটা হবেই না। তাই দেখো আমরা টেন্স সবাই পড়েছি, সবাই জানি, আমি বলবো না যে সবাই জানি না, সবাই বুঝি না, সবাই বুঝি, সবাই জানি। কিন্তু দেখো কিছু কিছু রুলস যদি আমরা ঠিকঠাক পালন না করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু পিছু ছাড়বে না। তাই আজকে নতুন বছর আসার আগে, অর্থাৎ আজকে আর কয়েক ঘন্টা, মাত্র 3-4 ঘন্টা পরেই কিন্তু আমাদের নতুন বছর শুরু হয়ে যাবে। তাই পুরনোটাকে ফেলে নতুনটাকে ধরবো, অর্থাৎ নতুন বছরের সূচনাতেই ঠিকঠাকভাবে পড়াশোনা করব। আর এই ঠিকঠাকভাবে পড়াশোনা করতে গেলেই আমাদের কিন্তু 9 থেকে যারা 10-এ উঠেছি, অর্থাৎ 10-এ উঠেই ইংলিশ সাবজেক্টের সবচেয়ে বড় যে সমস্যা এসে দাঁড়ায় সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট। দেখো ইংলিশ সাবজেক্ট কিন্তু অন্যান্য সাবজেক্টের মতন পড়ে মুখস্থ করার কিছুই নেই। দেখো ওখানে কিন্তু একটা সিন প্যাসেজ আসবে, একটা আনসিন প্যাসেজ আসবে, একটা গ্রামাটিক্যাল পার্ট আসবে, অর্থাৎ যা গ্রামার থেকে শিখবে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দেখো এখানে সিন প্যাসেজ হোক আর আনসিন প্যাসেজ হোক, যাই হোক না কেন, সেগুলো কিন্তু পড়ে আমাদের বুঝতেই হবে যে সেটা কোন টেন্সে রয়েছে। যদি আমরা সেই টেন্স সম্পর্কে না জানি, অর্থাৎ কোন টেন্সে আছে গল্পটা বা টপিকটা, তার উপরে বেস করে কিন্তু কোশ্চেন হবে এবং কোশ্চেনগুলো কোন টেন্সে দিয়েছে সেটাও কিন্তু বুঝতে হবে। দেখো একটু সামান্য ভুলের জন্যই কিন্তু আমাদের অনেক বড় ভুল হয়ে যাবে, যে ভুলের খেসারত কিন্তু আমরা দিতে পারবো না। তাই আমরা বলবো যে, অর্থাৎ আমি বলবো যে শুরুতেই, অর্থাৎ বছরের শুরু কিন্তু আর কয়েক ঘন্টা পরে থেকে, এবং কয়েক ঘন্টা পর থেকে কিন্তু তোমাদের কাছে মেসেজ চলে যাবে যে নতুন বছর এসে গেছে, তোমাদের দরজায় কড়া নাড়ছে। কি না তোমরা নতুন বছরে পা দিয়েছো, তার সাথে সাথে তোমাদের কড়া নেড়ে ঢুকে গেছে অলরেডি। কি না দশম শ্রেণীতে উঠে গেছো, নবম থেকে দশম শ্রেণীতে উঠে গেছো। এই দশম শ্রেণীতে উঠেই কিন্তু ইংলিশের যে সমস্যা সেটাই কিন্তু শেয়ার করার বিষয়। দেখো আমরা টেন্স পড়েছি, অর্থাৎ যে এই যে কথা বলছি এটা কিন্তু একটা সম্পূর্ণ হওয়ার সময়, অর্থাৎ টেন্সটা কি, টেন্সটা হচ্ছে ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময়। এই সময়টাকে কটা ভাগে ভাগ করা যায়, এই সময়টাকে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়, এবং 3টি ভাগের মধ্যেও কিন্তু আরও ছোট ছোট ভাগগুলো আছে, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করো পার্ট করে। কিন্তু আমি আজকে বোর্ডে লিখে রেখেছি পার্ট 1, অর্থাৎ তোমাদের একটা প্রাথমিক ধারণাই কিন্তু আজকে এর মধ্যে থেকে দেব, যেগুলো নাকি তোমাদের জানার দরকার। দেখো আমরা টেন্স জানি, অর্থাৎ টেন্স মানে ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময়। এটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দেয়ার আর 3 টাইপস অফ টেন্স, অর্থাৎ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। দেখো পাস্ট টেন্স সেটা ফেলে এসেছো, অর্থাৎ কি না 9টাকে ফেলে চলে এসেছো। এবার প্রেজেন্টে কি করছো, তোমরা 10-এ উঠেছো, অর্থাৎ 10-এ উঠেই কি করছো,
টেনটাকে ভালোভাবে অবজার্ভ করছো, অর্থাৎ এটা বর্তমানে চলছে। আর একটা কি না, এর পরের বারে অর্থাৎ তোমরা তো গিয়ে মাধ্যমিক দেবে ঠিক 27 সালে গিয়ে, অর্থাৎ 27 সালের শুরুতেই মাধ্যমিক দেবে। 27 সালেই কিন্তু তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। তোমরা কিন্তু 27 সালেই কিন্তু কি হবে না, নতুন বছরে পড়বে, অর্থাৎ নতুন বছরে পড়ার সাথে সাথে কিন্তু তোমরা দশম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে চলে যাবে। এই যে দেখো, এই যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টা তোমরা 9-এ পড়তে সেটা শেষ করে এসেছো, সেটা পাস্ট হয়ে গেছে। যেটা নাকি এখন পড়ছো অর্থাৎ 10-এ উঠেছো, এটা কিন্তু অ্যাট প্রেজেন্ট এটা চলছে। আর যেটা নাকি 27 সালে গিয়ে তোমরা কিন্তু কি করবে না, একাদশ শ্রেণীতে উঠবে। তাহলে এই 27 সালে গিয়ে তোমরা একাদশ শ্রেণীতে, তাহলে তোমরা ছিলে 9-এ, এটা পাস, এখন পড়ছো 10, এটা কিন্তু প্রেজেন্ট। আর পরেই পড়বে 11 ক্লাসে, অর্থাৎ সেটা হবে ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সটাকে আবার কটা ভাগে ভাগ করা যায়, এই টেন্সটাকে আবার কটা ভাগে, 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দেখো, প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটু বলি। আমরা প্রেজেন্ট টেন্সকে সব শুরুতেই কিন্তু প্রেজেন্টটা বলবো। দেখো আমরা পাস্ট যেটা করে এসেছি তো করেই এসেছি, যেটা আমরা এখন করছি সেটাই প্রেজেন্ট। এই প্রেজেন্ট টেন্সটাকে কটা ভাগে ভাগ করা যাবে, 4টে ভাগে ভাগ করা যাবে। অর্থাৎ দেয়ার আর 4 টাইপস অফ টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে 4টে ব্যাপার, এই 4টে ব্যাপার জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, অর্থাৎ এই প্রেজেন্ট টেন্স করতে গেলে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই প্রয়োজনটা কি, আমি আজকে বলেছি যে প্রাথমিক একটা ধারণা দেব। শুরুতেই কিন্তু এই ধারণাটা যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু তোমরা টেন্স করতে পারবে না। তাই আমি বলবো এই প্রাথমিক ধারণাটা কিন্তু আজকে নিয়ে নাও। এই প্রাথমিক ধারণাটাকে কাজে লাগিয়ে পর আমার এই ভিডিওর সাথে, অর্থাৎ আমার দ্য লার্নিং চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো, অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো যুক্ত আছোই, যারা নতুন ভিডিওটা দেখবে তার দেখছো যারা, তারা কিন্তু কি করবে না, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন পুরনো আছো তারা তো সাবস্ক্রাইব করেই বসে আছো, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা 9 থেকে 10-এ উঠেছে যে বন্ধুগুলো, সেই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শেয়ার করে দেওয়ার সাথে সাথে তারা কিন্তু একটা প্রাথমিক ধারণা কিন্তু পেয়ে যাবে। তাই 10-এ উঠেই কিন্তু এটা করা আগে দরকার। তাই দেখো আমি বলবো যে টেন্স, এই যে প্রেজেন্ট টেন্সকে 4টে ভাগে ভাগ করা যায়। আমরা পাস্ট টেন্স বাদ দিলাম, ফিউচার টেন্স বাদ দিলাম, এই প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ, এই ভাগটা আগে প্রাথমিক পড়বো। এই 4টে ভাগের আবার কি আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে। এই যে পার্টগুলো জানতে হবে, এই পার্টগুলো আরও ইন্টারোগেটিভ আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এটা কিন্তু আরও 3টে ভাগে ভাগ করতে পারবো। একটা টেন্স বললে আমরা 4টে টেন্স, তার থেকে কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। তাই আমি বলবো যে এগুলো জানতে গেলে কি করতে হবে, আমাদের প্রেজেন্ট টেন্সের যে প্রাথমিক বেস, অর্থাৎ ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, এগুলো জানতে হবে, আর আদার ভার্বসগুলো জানতে হবে। আর পার্সন নাম্বার সম্পর্কে একটা জ্ঞান কিন্তু থাকা জরুরি। এই জ্ঞানটা না থাকলে কিন্তু তোমরা টেন্সের ধারে কাছে ফিরতে পারবে না। এটা যদি কেউ করে থাকো যে হ্যাঁ ধারে কাছে ফিরতে পারবে না, তো শুনেই বলে দেবো, তোমরা বলতেই পারবে না। দেখো যখন আমি ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস, এটা বলে দিলে এটা কিন্তু তোমার মুখস্থ। কিন্তু আমি বলবো যে এই আই ইট রাইস, এটা কিন্তু কখনোই করো না, এরকম মুখস্থ বিদ্যাটা করো না। এই মুখস্থ বিদ্যাটা করলে আমাদের কিন্তু সমস্যাগুলো এসেই যাবে। এই সমস্যা থেকে দূর করা, অর্থাৎ সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের করণীয় বিষয় যেটা হচ্ছে সেটাকে বেসটাকে ভালোভাবে জেনে নিতে হবে। আর এই বেসটাকে যদি আমরা ভালোভাবে জেনে নিই তাহলে কিন্তু আমাদের টেন্স নিয়ে কোনো সমস্যাই থাকবে না। দেখো আমাদের কিন্তু এই প্রেজেন্ট টেন্স করতে গেলে কি লাগবে, প্রেজেন্ট টেন্স করতে গেলে কি লাগবে, অর্থাৎ অ্যাম ইজ আরের ব্যবহার জানবে, অর্থাৎ ভার্ব টু বি এর ব্যবহারগুলো জানতে হবে। এই যে অ্যাম ইজ আর, এই ব্যবহারটা কিন্তু আমরা সরাসরি বলে দিই যে না ও অ্যাম ইজ আর, এটা তো আমরা জানি আয়ের পরে অ্যাম বসে, তো আয়ের পরে অ্যামটা বসলো কি, এই আইটাই বা কে আর এই অ্যামটাই বা কে। দেখো এই যে অ্যাম ইজ আরের ব্যবহারটা কিন্তু আমরা অনেকেই জানি না, সবাই আমরা বড় বড় কথা বলি, কিন্তু দেখো বড় বড় কথার সাথে একটু জেনে নিতে হবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে যে আইটা কে গ্রামারের ভাষায়, বলবো আয়ের পরে অ্যাম বসে, বলে আয়ের পরেই তো অ্যাম বসে, আয়ের বন্ধু তো অ্যাম, সেই জন্যই অ্যাম বসে। কিন্তু কখনো ওই মুখ থেকে বেরোবে না যে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার রে, আরে আই 5% সিঙ্গুলার নাম্বার বলেই তো আয়ের সঙ্গে অ্যাম বসছে। তাই আমি বলবো যে এইভাবে জানতে হবে যে অ্যামটা কোথায় বসে, অর্থাৎ অ্যামটা বসে আয়ের পরে, আইটাকে আয় হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার তাহলে ইজ কোথায় বসে, আরে একজন হলে ইজ বসে, তো এই একজনটাকে, ইউ তো একজন, অর্থাৎ ইউ মানে তো একজন, আই মানে তো একজন, তাহলে আই ইজ বসে একজন হলে
এই একজন হলে এই পিসি মাসির পড়াটা কিন্তু তোমরা এড়িয়ে চলো, কিছুতেই কিন্তু এই পিসি মাসির পড়া কিন্তু এখানে চলবে না। যদি বলো কেন পিসি মাসির পড়াটা আবার কি, এই পিসি মাসির পড়াটা হচ্ছে মুখস্থ, অর্থাৎ ওই যে ছোটোবেলায় জেনেছি আয়ের পরে এম বসে আর একজন হলে ইজ বসে, এই একজন হলে ইজ বসে, এই একজনটাকে আর আয়ের পরে এম বসে, এটি আই টাইপকে। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার না, তাহলে আমাদের পার্সন সম্পর্কে জানতে হবে। প্রথমে জানতে হবে পার্সন, অর্থাৎ প্রেজেন্ট টেন্স করতে গেলেই কিন্তু আমাদের পার্সন সম্পর্কে একটা জ্ঞান থাকতেই হবে। এই পার্সন সম্পর্কে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে কিন্তু টেন্স করতে পারবে, আদারওয়াইজ কোনো টেন্স করতে পারবে না, শুধু মুখস্থই করবে। তাই আমরা মুখস্থর কাছে আমি বলবো যে মুখস্থ করার ধারে কাছে যাবে না। এই যে পার্সনটাকে তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড, অর্থাৎ পার্সন, হাউ মেনি টাইপস অফ পার্সন আর দেয়ার? There are 3 types of person, first person, second person and third person. এবার শুধু পার্সন জানলেই হবে না, এই ফার্স্ট পার্সন কারা সেটা জানতে হবে। তাহলে আমরা তো সেই তো বলেছিল একজন হলে কি হয়, এর ইজ বসে, একজনটাকে আমি জানি না। ওই যে আয়ের পরে এম বসে, ওই আয়ের পরে এম বসে, হ্যাঁ আয়ের পরে এম বসে, এই আয়ের পরে এম বসে কেন, ওই আয়টাই তো কি জানি না। সেই জন্য আমরা জানতে হবে যে একটুখানি মানে ছোট ছোট সূত্র মুখস্থ রাখতে হবে। দেখো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এই তিনটে যদি মনে রাখো তাহলে কিন্তু আমার মনে হয় না যে পার্সন সম্পর্কে কোনো ভুলভ্রান্তি আসবে। তাই আমি বলবো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, সে, তাহারা থার্ড পার্সন। এই আমি, আমরা, তুমি, তোমরা আর সে, তাহারা, এটা কিন্তু পার্সনটা হয়ে গেল। এইটা যদি বেসটাকে মাথায় রাখো তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা আসবে। এবার আসলে নাম্বার, এই যে ফার্স্ট পার্সন বা সিঙ্গুলার নাম্বার, এটা আবার কী রে বাবা? হ্যাঁ নাম্বার সম্পর্কেও জানতে হবে। তো নাম্বারটা কি, নাম্বারটাকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ নাম্বারটাকে দেয়ার আর 2 টাইপস অফ নাম্বার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। অর্থাৎ সিঙ্গুলারটা কি আবার প্লুরালটা আবার কি? এই সিঙ্গুলার মিনস হচ্ছে, সিঙ্গুলার মিনস অনলি ওয়ান রে, আর প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান। এই সিঙ্গুলার মানে অনলি ওয়ান আর প্লুরাল মানে মোর দ্যান ওয়ান। এইটা কিন্তু আমাদের প্রথম থেকেই জানতে হবে, তা না হলে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স করতেই পারবো না। প্রেজেন্ট টেন্সে গেলেই অ্যামিজারের ব্যবহারটা আসবে। এবার দেখো এই অ্যামিজারের ব্যবহারটা গেলে, অ্যামিজারের ব্যবহারটা হচ্ছে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যাম বসলো, কিন্তু ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা আবার কে রে বাবা? এই থার্ড পার্সন সিঙ্গুলার, আমি তো ওহো, ওই তো ম্যাম বলেছিল একজন হলে রাম হলে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আরে শ্যাম হলে হয়, কিন্তু যদু, মধু, অর্থাৎ নমিতা, সবিতা, কবিতা, এরা হলে কি হবে? এরা হলেই তো আমাদের সমস্যা হবে। এরা আসলে পরে আমাদের প্রথম থেকেই জানতে হবে যে প্রত্যেক প্রকারের, একটা সোজা বাংলায় বলে রাখি, প্রত্যেক প্রকারের একটা করে ছেলে, প্রত্যেক প্রকারের একটা করে মেয়ে, প্রত্যেক প্রকারের একটা করে জিনিস, প্রত্যেক প্রকারের একটা করে প্রাণী, সবাই একা একা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারা? অনলি ওয়ান হে গ্রুপ, অনলি ওয়ান সে গ্রুপ, অনলি ওয়ান থিংস অ্যান্ড অনলি ওয়ান অ্যানিমালস আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভীতিটা তোমাদের মন থেকে গেছে, অর্থাৎ আমার মনে হচ্ছে সকলের গেছে যে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। তো গেল, এম বসলো, ইজ বসলো, এবার আরটা আবার কোথায় বসবে? এবার তো এম তো গেল আর ইজ তো গেল, তাহলে এম আর ইজ গেল, এমটা তো বসিয়েছি একজন আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো একজন, তাহলে পার্সনের 6টা জায়গা, অর্থাৎ 6টা জায়গার মধ্যে আমরা 2টো জায়গায় বসিয়েছি। তা আর আমি বলবো যারা চালাক আছে তোমাদের মধ্যে, তাদের মধ্যে দেখো তাদের মধ্যে সকলে বেশিরভাগ জনই পারবে যে যদি এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়েউস আর, এটা যদি বলি তাহলে দেখো যারা জানো তারা মনে মনে হাসছো না, কেন না? হ্যাঁ স্যার এটা তো আমরা জানি, কেননা এটা যদি একটু জানা যায় যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারকে বাদ দিয়ে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে বাদ দিয়ে যারা থাকবে তাদেরই সঙ্গেই কিন্তু একটা আর বসিয়ে দেবো। সেই আরটা তাহলে কোথায় বসাবো? তাহলে ফার্স্ট পার্সন গেল, থার্ড পার্সন গেল, তাহলে এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার চলে গেছে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বারে আর বসে। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে ব্যাপারটাই হলো এক্সেপ্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ আর। তাহলে এই আর এর ব্যবহারটা আমাদের কিন্তু কি হয়ে গেছে? দূর হয়ে গেল, অর্থাৎ এম ইজ আরটা বোঝা গেল, অর্থাৎ ভার্ব টু বি গুলো জানা গেল। এবার দেখো এখানে কিন্তু আর একটা জিনিস জানার আছে। দেখো এই যে দেখো যদি বলে যে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। যদি আমার বলে যে আমার বাবা ভাত খান, এই যে আমার বাবা, মাই ফাদার ইট রাইস, সরাসরি বলে দেবে। কিন্তু দেখো এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু হয়ে গেল। কি গ্রামাটিক্যাল মিস্টেক? তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু আমার বাবা ভাত খান, মাই ফাদার ইট রাইস বলেছি। এই ইট রাইস কিন্তু হবে না, কেননা যদি না এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমার বাবা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমার বাবা তো একজন ছেলে,
বা একজন পুরুষ মানুষ, সেই জন্য তো আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেই জন্য রুলস কি না, ওয়েন দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই অ্যাড এস অর ইয়েস উইথ দ্য ভার্ব। তাহলে কি হলো, আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ইউজ এস অর ইয়েস উইথ দ্য ভার্ব। তাহলে মাই ফাদার ইট আর হবে না, মাই ফাদার ইটস রাইস। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে এইখানে যে প্রেজেন্ট টেন্সে আমরা ভুলভ্রান্তিগুলো করে রাখি, এই ভুলভ্রান্তিগুলো তো আমাদের পিছু ছাড়ছে না। তোমাদের মনে হচ্ছে যে স্যার এ তো আমরা জানি, কিন্তু হ্যাঁ দেখো, ভালো করে দেখো যে কোনো কোনো জায়গায় কিন্তু যারা ভালো তাদেরও কখনো কখনো কি হয়, মিস্টেক হয়ে যায়। তারা জানা সত্ত্বেও এই মিস্টেকগুলো করে বসে। কেননা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে জ্ঞান যদি থাকে তাহলে তো ভালোই জানো, তো যারা জানো তাদের তো ভালোই, কিন্তু যারা জানো না তারা কিন্তু আখুরি জেনে নাও যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই কি হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। এই যে ব্যাপারগুলো এটা কিন্তু জানতেই হবে। এবার দেখো, এই যে আমরা টেন্স করি, টেন্স করে লিখে চলে আসলাম, ও মাই ফাদার ইটস রাইস লিখে দিলাম, ঠিক হয়ে গেছে না, এখানেও কিন্তু ঠিক হয়নি। তাহলে আই লিভ ইন ইন্ডিয়া, এখানে আবার লিখে দিলাম আই লিভ ইন ইন্ডিয়া, ব্যাস হয়ে গেল। তোমরা ভাবলে যে আমার তো পুরো কারেক্ট, আর এটা দিয়েছে, এটা তো আই লিভ ইন ইন্ডিয়া তো লিখে দিয়েছি। কিন্তু দেখো এইখানেও কিন্তু ওই টেন্স শেখার আগে কিন্তু এই প্রাথমিকটা জানতেই হবে। এই প্রাথমিকটা যদি তোমরা জানো তাহলে আমার মনে হয় না যে তোমাদের কোনো সমস্যা আসবে বলে, অর্থাৎ কোনো সমস্যা আসলেও কিন্তু তোমরা ফেস করতে পারবে। সেই ফেসটা কিন্তু এখন থেকে শিখে নাও। অর্থাৎ তুমি নিজে, তোমার মাস্টার তুমি নিজেই হও। তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়িয়ে বলো যে মাই ফাদার ইট রাইস, মাই ফাদার ইটস রাইস, মাই ফাদার ইট রাইস, মাই ফাদার ইটস রাইস। এই যে একটা ব্যাপারটা, সে শুনতেই কেমন লাগছে, মাই ফাদার ইট রাইস, কেমন যেন লাগছে, আই ইট রাইস, মাই ফাদার ইট রাইস, না হবে না। এবার তুমি আয়নার সামনে ওইখানেই প্রশ্ন করো, কী রে ব্যাপারটা কী, ব্যাপারটা হলো এইরকম, ব্যাপারটা মাই ফাদার ইটস রাইস। হ্যাঁ, এবার শুনতে ভালো লাগছে। আয়নার ভেতর থেকে তোমারই প্রতিচ্ছবি বলছে, হ্যাঁ এটা ঠিক আছে রে, ঠিক আছে, এটা কর, এটা করলেই হবে। তাহলে এটা করার আগে কিন্তু আমাদের জানতেই হবে যে কীভাবে আমরা গ্রামারটা শিখবো। আমি কিন্তু গ্রামারের এখনও কোথাও যাইনি, কিছুতেই যায়নি, কিন্তু দেখো তোমাদের সামনে কিন্তু আমি বক বক করে যাচ্ছি না তোমাদের এই প্রাথমিক ধারণাটা দেওয়ার জন্য। দেখো যারা জানো তাদের মনে হচ্ছে যে এ তো আমরা জানি, কিন্তু দেখো যারা জানো না তাদের মনে হচ্ছে না যে এই মিস্টেকগুলো আমাদের হতে পারে, কিন্তু যারা জানো তাদের মধ্যে থেকে মাঝে মাঝে মনে হয় না যে এই মিস্টেকটা কিন্তু আমাদেরও হতে পারে। তাই প্রথম থেকে ক্লাস 10-এ উঠেই কিন্তু শুরুতেই আমি বলবো এই সমস্যা যাতে না আসে, এই সমস্যা যাতে আমাদের দাঁত ফোটাতে না পারে, সেই জন্য করতে হবে কি, এই পার্সন নাম্বারটা সম্পর্কে জানতে হবে। আর যারা পার্টস অফ স্পিচ জানে না তারা কিন্তু টেন্স করতে পারবে না। অর্থাৎ টেন্স করতে গেলে যদি 2 নম্বর থাকে সেখানে কিন্তু কোনো না কোনো জায়গায় মিস্টেক হয়েই যাবে। দেখো কোথায় কোথায় মিস্টেক হয়, দেখো আমি তোমাদের দেখাবো কেমন করে। দেখো এই সব লিখতে গেলেই আমাদের কিন্তু মিস্টেকটা চলে আসে। তো আমি একটা উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের খুব সহজে বুঝিয়ে দেবো সেই মিস্টেকটা কোথা থেকে আসে। অর্থাৎ আমরা পার্সন নাম্বারে তো মিস্টেক হয়নি, এটা তো আমি খুব ভালো, কিন্তু দেখো তা সত্ত্বেও কিন্তু নাম্বার, হ্যাঁ নাম্বারে তো ভুল হয়নি, তাহলে আমার তো কোথায় ভুল যাবে, হ্যাঁ ভুল যাবে, এখানেও কিন্তু ভুল যাবে। দেখো আমি একটু বলে নিই, তারপরে তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোর্ডে কিন্তু দেখিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে মিস্টেকগুলো আমাদের কোথা থেকে আসবে। দেখো একটা সেন্টেন্স যখন লিখবো, অর্থাৎ টেন্স মানে তো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা যখন লিখবো তখন কিন্তু না এই টেন্সের রুলসগুলো, অর্থাৎ সেই রুলসগুলো যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা টেন্স করতে পারবো না। এটাও যেমন, কিন্তু এই যে সেন্টেন্স লেখার একটা সেন্টেন্সের কিন্তু একটা ফিচার্স থাকে, সেই ফিচার্সের বাইরে কিন্তু আমরা করতে পারবো না। তাই আমি বলবো যে সেই ফিচার্সগুলোকেও জেনে নিতে হবে। তো সেই ফিচার্সটা কি, সেই বৈশিষ্ট্যটা কি, এই বৈশিষ্ট্যটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো একটা উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু হয়ে যাবে। তাহলেই কিন্তু তোমাদের টেন্স করালাম না, কিন্তু টেন্স করতে গেলে অর্থাৎ প্রেজেন্ট টেন্স করতে গেলে কি লাগবে সেটা কিন্তু বলে দিলাম। আর এই প্রেজেন্ট টেন্স তৈরি করতে গেলে আমাদের যে যেগুলো লাগবে সেগুলো একটু বলেছি, কিন্তু আমরা সেকেন্ড ভিডিওতে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো উদাহরণ সহ। অর্থাৎ উদাহরণ সহ আলোচনা করলে তোমরা বুঝবে যে এই টেন্সটা ধরার নিয়মটা কি আর করারই বা নিয়মটা কি। এই ধরার নিয়ম আর করার নিয়ম আর ছেড়ে দেবো টেন্সটা, সেটাও কিন্তু দেখাবো পরের ভিডিওতে। কিন্তু আজকে দেখাবো যে এই প্রাথমিকটুকু কিভাবে জানতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের সমস্যা
পিছু ছাড়বে না, 10-এ তো ছাড়বে না, 11-12-এও ছাড়বে না, অর্থাৎ আমরা এইচএস পাস করে যাব, কিন্তু আমাদের সমস্যাটা পিছনেই থেকে যাবে। অর্থাৎ শিক্ষাটাকে আমরা মাথায় করে বয়েই নিয়ে গেলাম, অর্থাৎ তাদের বাহন করতে পারলাম না। দেখো এই বাহনটা করতে গেলেই আমাদের কি কি করতে হবে। দেখো একটা সেন্টেন্স কি থাকে, একটা সেন্টেন্সে কিন্তু দুটো পার্ট থাকে, একটা সাবজেক্ট পার্ট থাকে, একটা প্রেডিকেট পার্ট থাকে। আর এই প্রেডিকেট পার্টের মধ্যে কিন্তু একটা ভার্ব থাকে। উইদাউট ভার্ব উই ক্যান নট মেক এনি সেন্টেন্স। সো এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, ওয়ান পার্ট ইজ সাবজেক্ট, অ্যানাদার পার্ট ইজ প্রেডিকেট। ইন প্রেডিকেট পার্ট দেয়ার ইজ এ ফাইনাইট ভার্ব। এটা কিন্তু সেন্টেন্সের একটা ফিচার্স, হলো এটা বৈশিষ্ট্য, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কি থাকে এটা বুঝে গেলাম। কিন্তু আমরা তো লিখিনি। ওই তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তুমি বললে ফাইন, তুমি তো গ্রামাটিক্যাল রুলস কিছুই মেনটেন করলে না। আরেকজন জিজ্ঞেস করলে হাউ আর ইউ, বললো ফাইন। আরেকজন জিজ্ঞেস করলে হাউ আর ইউ, ভালো। তারপরে কি, মুখেও বললো না, ঘাড়ে চোখ বন্ধ করে বলে দিল ভালো ভালো। কিন্তু তোমার এই যে এখানে ডিফারেন্সটা দেখলে, অর্থাৎ এই গ্রামাটিক্যাল ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশের মধ্যে ডিফারেন্সটা দেখলে তো, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তোমাকে লিখতে হবে যখন বোর্ডে লিখবে, অর্থাৎ কোশ্চেন যখন দেবে তোমাকে লিখতে হবে আই অ্যাম ফাইন। এই যে আয়ের পরে অ্যাম এটাও বসাতে হয়েছে, এই যে আইটাও বসাতে হয়েছে, একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে, এটা কিন্তু ইউজ করতেই হবে। এইখানে হচ্ছে গ্রামাটিক্যাল ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশের মধ্যে ডিফারেন্স। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য গ্রামাটিক্যাল ইংলিশ অ্যান্ড স্পোকেন ইংলিশ, এইখানে কিন্তু পার্থক্যটা তোমরা দেখতে পাবে যে গ্রামাটিক্যাল ইংলিশের সঙ্গে স্পোকেন ইংলিশের পার্থক্যটা কোথায়। অর্থাৎ লেখার সময় কিন্তু আমাদের জানতেই হবে রুলসগুলো কী। এবার দেখো, এবার যদি আমরা একটা উদাহরণের মধ্যে দিয়ে বলি, তাহলে দেখবে এই এতক্ষণ যা যা বক করলাম তা কিন্তু তোমাদের মনের থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, তাই 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি আমরা লিখি এইরকম একটা উদাহরণ, আই লিভ ইন ইন্ডিয়া, এটা তো সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স মানে কি, সেন্টেন্সটা আবার কি একটুখানি বলে রাখি, কারণ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট সেন্স, দ্যাট ইজ সেন্টেন্স। তাহলে আই লিভ ইন ইন্ডিয়া, এটা কিন্তু যদি ইন্ডিয়া লিভ ইন আই এরকম যদি দিই তাহলে কিন্তু হবে না। কেন হবে না, এটা কিন্তু ঠিকঠাকভাবে সাজানো নেই, অর্থাৎ কমপ্লিট সেন্স কিন্তু আমরা পাচ্ছি না। এই কমপ্লিট সেন্স যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু সেন্টেন্সটা ক্লিয়ার হচ্ছে না। তাই একটা উদাহরণের মধ্যে উদাহরণ দিলে পরেই কিন্তু তোমরা বুঝে যাবে যে হ্যাঁ, সেন্টেন্স লিখতে গেলে বা টেন্স শিখতে গেলে আমাদের এটা কিন্তু জানতেই হবে। তাহলে দেখো উদাহরণটা কি, দেখো এখানে যদি আমি লিখি যে একটা উদাহরণ, যে আই লিভ ইন ইন্ডিয়া, দেখো এটাও একটা কিন্তু সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সে লিখেছি। আবার দেখো আমি একটা লিখছি আই লিভ ইন ইন্ডিয়া, এই দেখো এখানে কিন্তু দেখো লিখেছি যে আই লিভ ইন ইন্ডিয়া, এখানেও কিন্তু সাবজেক্ট আছে আর অবজেক্ট পার্ট আছে, অবজেক্ট পার্টের মধ্যে একটা ভার্ব আছে, ঠিক। এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, অবজেক্ট পার্টের মধ্যে একটা ভার্ব আছে। তাহলে আমার মিস্টেকটা কোথায় হলো, মিস্টেকটা হয়েছে একটুখানি ভালো করে দেখো, আই লিভ ইন ইন্ডিয়া, এখানেও আই লিভ ইন ইন্ডিয়া, এইখানেই কিন্তু তোমাদের ফল্ট। অর্থাৎ তোমরা যারা জানো তাদের মনে হচ্ছে এটা তো আমরা জানি, কিন্তু যারা জানো না তাদের মনে হচ্ছে দেখো এইটাই কিন্তু তোমাদের সবচেয়ে বড় ফল্ট। এই ফল্টের জন্যই কিন্তু গ্রামার জানার সত্ত্বেও কিন্তু আমরা লিখতে পারি না, লিখলেও লিখে আসলাম কিন্তু নম্বরটা পেলাম না, অর্থাৎ এক্সামিনার আমার সাথে বদমাইশি করছে। নো, এটা কখনোই না, এক্সামিনার নাম্বার দেওয়ার জন্য বস্তা খুলে বসেছে, কিন্তু তোমরা বস্তার মুখ খোলাই আছে, সেখান থেকে নাম্বারগুলো নিয়ে নাও। কিভাবে, দেখো এই উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। দেখো ওখানেও লিখেছি আই লিভ ইন ইন্ডিয়া, এখানেও লিখেছি আই লিভ ইন ইন্ডিয়া, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সব ঠিক আছে, কিন্তু কি মিস্টেক বলো দেখি, কি মিস্টেক। দেখো এইখানে, দেখো এইখানে যখন আমি লিখলাম, আর ধরো এটা আমার বন্ধু লিখলো বা ক্লাসে একজন স্টুডেন্ট লিখলো, এই যে এখানে একটা মিস্টেক, এটা কিন্তু করেই গেছে। এখানে কি দিয়েছে, একটা স্মল লেটার দিয়েছে, এটা একটা মিস্টেক। এটা তো ঠিকই আছে, এটাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেখো এখানে একটা মিস্টেক করেই বসে আছে। এই যে আইটা ছোট হাতের দিয়েছে, অর্থাৎ স্মল লেটার দিয়েছে, এখানে একটা মিস্টেক, দুটো জায়গায় মিস্টেক। এখানে কিন্তু কিচ্ছু নাই দেয়, যাতে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, তাই এই জিজ্ঞাসা চিহ্ন, এটাও জিজ্ঞাসা চিহ্ন, এটাও জিজ্ঞাসা, এইখানে জিজ্ঞাসা চিহ্ন কি, দেখো এখানে কিন্তু একটা জিজ্ঞাস্য বিষয়, এই জিজ্ঞাস্য বিষয়টা কি বলতো, এই জিজ্ঞাস্য বিষয়টা অর্থাৎ এইখানে জিজ্ঞাসা বিষয়টা হলো এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক।
ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এটাই কিন্তু ফল্ট। এই ফলটাই কিন্তু আমরা সকলে করি, কিন্তু আমরা জানি তারাও করি, যারা জানি না তারা তো ভুল করেই বসে থাকি। তাই আমি বলবো পুরনো বছর শেষ করে নতুন বছরে যাওয়ার আগে কিন্তু আমাদের এটা করে নাও, অর্থাৎ যত তাড়াতাড়ি করে নেবে তত তাড়াতাড়ি সমস্যাটা দূর হয়ে যাবে। তাই কিন্তু আজকের এই ভিডিও দেখো, এই যে দেখো এখানে কিন্তু এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার আমি দিয়েছি, এন্ডস উইথ এ ফুল স্টপ এটা আমি দিয়েছি। আবার দেখো এখানে ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার এটা কিন্তু দিয়েছি। কিন্তু দেখো আমার বন্ধু এটাও দেয়নি, এটাও দেয়নি, এটাও দেয়নি, এই তিনটে দেয়নি, তাহলে এর এগেনস্টে রয়েছে দুটো মার্কস। আমি কিন্তু 2/10, এটা 2/2, এটা 2-তে 2 পেয়ে যাব। আর এখানে ও 2-এর মধ্যে দেখো কি পাবে না 1.1, 1.5, ওর কি পাবে 1 পাবে। কেন দেখো তিনটে মিস্টেক, এই মিস্টেকগুলোর জন্যই কিন্তু আমরা লিখে আসি কিন্তু নম্বরটা সঠিকভাবে পাই না। কেননা আমার ওই বন্ধু কি করেছে, ও 3টে ভুল করেছে আর আমি 3টে জায়গায় ঠিক করেছি। তাহলে আমার 2 নম্বর, আমার বন্ধুর কত নম্বর, বন্ধুর কিন্তু হয় 1 নম্বর, যদি খুব লাক থাকে তাহলে 1.5 নম্বর পাবে, আর না হলে কিন্তু এক্সামিনার যদি রেগে যায়, অর্থাৎ কি না এক্সামিনার রেগে যাবে, আরে এ তো কিছুই জানে না, অর্থাৎ সেন্টেন্সের শুরুটা কী দিয়ে হয় সেটাই জানে না, তাই সে পাবে হয় 1 নম্বর, আর ভালো হলে যদি 1.5 নম্বর পাবে। আমি কিন্তু পুরো 2-এ 2 পাবো, কেননা আমি লিখেছি এটা, অর্থাৎ ফিচার্সটাকে ফলো করেছে। তাই আমি বলবো তোমরা কিন্তু সেন্টেন্স লিখে আসবে, বাড়িতে গিয়ে বলবে যে সব তো লিখেছি মা, সব তো লিখেছি বাবা, স্যার সব লিখেছি, কিন্তু দেখবে এই সমস্ত মিস্টেকগুলো কিন্তু সবচেয়ে আগে হয়। দেখো তোমার কিন্তু অজান্তেই কিন্তু ওগুলো হয়ে যাচ্ছে, আমি বলবো না যে তোমরা জানো না, কিন্তু জানার সত্ত্বেও কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাই শুরুতেই কিন্তু এই সমস্যাটা দূর করে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের এই গ্রামাটিক্যাল প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু এইচএস পর্যন্ত আমাদের পিছু ছাড়বে না, পিছনে লেগেই থাকবে। তারপরে হায়ার এডুকেশন নিতে গেলে তো আরোই লেগে থাকবে, তখন দেখবা যে এই গ্রামাটিক্যাল ফল্টগুলো কিন্তু কত বড় আকার ধারণ করে। তাই এই বড় আকার ধারণ করার আগেই কিন্তু আমাদেরকে কী করতে হবে, ঠিক করে নিতে হবে। অর্থাৎ দেখো আমরা রোগকে যেমন পুষে রাখি, পুষে রাখলে কী হয়, সেই রোগটা একটার থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, ছোটো থেকে অনেক বড় হয়ে যায়। তখন দেখো যখন আমরা আর সহ্য সীমার বাইরে চলে যাবে, তখন ডাক্তার দেখাতে গেলে ডাক্তার বলবেন আরে আপনি কি করেছেন, এত কিছু তো আগেই চিকিৎসা করার কথা ছিল, কোথায় ছিলেন, সেটা কিন্তু আমাদের শুনতে হবে। তাই তোমাদেরও বলবে আরে তোরা কি শিখেছিস, এটা কিন্তু আগে থেকেই জানা দরকার ছিল, এটা জানিস না বলেই তো এখানে নাম্বারটা কম পেয়েছিস। তাই এই সমস্যাটা দূর করার জন্য তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে আর রুলসগুলো পালন করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর নতুন বছরের শুভেচ্ছা আর কিন্তু কয়েক ঘন্টা পরে তোমাদের আগেই জানিয়ে রাখলাম। গুড বাই ফ্রেন্ডস।